প্রায় এক সপ্তাহ ধরে সারা বিশ্ব দেখছে ইরান ইসরায়েল যুদ্ধ। এক্ষেত্রে ইসরায়েল যবে থেকে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে তবে থেকে ইরানও কিন্তু চুপচাপ বসে নেই। তবে ইসরায়েল প্রথম থেকে চেয়েছিল এই আসরে আমেরিকা প্রবেশ করুক এবং সেই অনুযায়ী তাদের কূটনৈতিক পদক্ষেপকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কারণ 47তম মার্কিন প্রেসিডেন্ট ও বিশ্ব শান্তিকামী ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক রবিবার মধ্যরাত্রে ঠিক কী ঘটেছিল। অপারেশন মিডনাইট হ্যামারে 125টি বিমান জড়িত ছিল, যার মধ্যে 7টি B-2 স্টেলথ বোমারু বিমান ছিল। এদের মূল লক্ষ্য ছিল ইরানের 3টি নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করা। এই 3টি নিউক্লিয়ার প্ল্যান্ট হল ফর্দো, নাতানস এবং ইস্পাহান অঞ্চলে। এর মধ্যে ফর্দো ছিল সবথেকে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্ট, কারণ এটি পর্বত বেষ্টিত উপত্যকায় 262 থেকে 295 ফুট সমুদ্রপৃষ্ঠের গভীরে অবস্থিত, যার ফলে যে কোনো সাধারণ বোমা বা মিসাইল এই প্ল্যান্টের ক্ষতি করতে পারে না। এছাড়া এই প্ল্যান্টটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে তৈরি হয়েছিল এবং এখানে ইউরেনিয়াম জাতীয় শক্তির সংগ্রহ করা হয়ে থাকে। যদিও এখনও পর্যন্ত 90% ঘনত্বের ইউরেনিয়াম এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি, তবুও এই শক্তি কেন্দ্রটি বর্তমানে আমেরিকার প্রধান মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই শক্তি কেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয় 25শে সেপ্টেম্বর 2009 সালে। সেই দিনই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে সঙ্গে নিয়ে বারাক ওবামা এই শক্তি কেন্দ্রের উল্লেখ সারা বিশ্বের সামনে করেন। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। মার্কিন ভাইস চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই হামলার ডিটেলে বর্ণনা করেছেন। তার কথা অনুযায়ী ইরানের আকাশসীমা হামলা করার আগেই ইস্পাহানের লক্ষ্যবস্তুতে একটি মার্কিন সাবমেরিন থেকে 2 ডজনেরও বেশি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। সেই সঙ্গে ফর্দো ও ইস্পাহানের জন্য আরও 14টি GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার বা এখন এটাকে বাংকার বাস্টারও বলা হয়ে থাকে। এই বাংকার ব্লাস্টার 13,000 কেজি বা 30,000 পাউন্ড ওজনের একটি পেলোড ছিল। এইটি একমাত্র বোমা ছিল যেটা ফর্দো নিউক্লিয়ার প্ল্যান্টকে অল্প হলেও ক্ষতিগ্রস্ত করতে পারত। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতে এই হামলার ফলে তেজস্ক্রিয়তায় খুব একটা পরিবর্তন ঘটেনি। তার মানে এটা ধরে নেওয়াই যেতে পারে যে প্রক্রিয়াজাত পদার্থগুলো অবশ্যই অন্যত্র সরানো হয়ে গেছিল। তাহলে এই হামলার ফলে কতটা লাভ হলো সেটা এখন ভাববার বিষয়। তবুও এই হামলার প্রায় 2 ঘন্টা পর এই হামলার স্বীকৃতি হিসাবে ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট JD ভান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে একটি ভাষণ দিয়েছিলেন। Thank you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I
I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কি কি বিষয় পেলাম তা একটু আবার দেখা যায়। প্রথমেই যেটা বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে হয়তো বারাক ওবামার মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়াটা আর হলো না। যদিও প্রাণপণ চেষ্টা করেছিলেন ট্রাম্প, জেনারেল মুনিরকে লাঞ্চ যেমন করিয়েছেন, তেমনি ভারত পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন এবং পাকিস্তানকে দিয়ে নোবেল প্রাইজের জন্য নমিনেশন করালেও দিন শেষে নিজে যুদ্ধে জড়িয়ে পড়ে হয়তো ট্রাম্প নিজেই নিজের প্রাইজটাকে হাতছাড়া করে ফেললেন। অন্যদিক থেকে বলা যায়, অনেকেই ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে, তবে এক্সপার্টদের মতে সেই সম্ভাবনা হয়তো কম, কারণ কোনো দেশই চাইবে না সামরিক দিক থেকে বা আর্থিক দিক থেকে নিজেদেরকে পথে ফেলে দিতে। আবার আর একটা দিক যদি আমরা দেখি, যুদ্ধের আগেই কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু শক্তিতে একটা ডিল হয়েছিল। এই যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে সেই ডিল কি আদৌ ঠিক থাকবে, যার মূল্য হয়তো আমেরিকাকে চোকাতেই হয়। আবার দ্বিতীয়বার ট্রাম্প ইনিংস খেলার সময় দেখা গেছে আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে কিন্তু তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তা সত্ত্বেও কথা বলতে বাধ্য যে আমেরিকার ইসরায়েলের পাশে দাঁড়ানো এবং মস্কোর ইরানের পাশে দাঁড়ানোর ফলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে যে দ্বন্দ্বের আবার নতুন সূচনা হবে না, তাই বা কে বলতে পারে। সর্ববৃহৎ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইরানের দক্ষিণে এবং ওমানের পূর্বে ওমান প্রণালী রয়েছে, যা মাত্র 36 কিলোমিটার বিস্তৃত। এই ওমান প্রণালী সঙ্গে আবার আরব সাগর এবং পারস্য উপসাগরের সংযোগ রয়েছে, যার ফলে এই অঞ্চল দিয়েই অধিকাংশ খনিজ তেল সরবরাহ করা হয়। এই ওমান প্রণালীকে যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তেলের দাম অত্যাধিক পরিমাণ বেড়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আবার অন্যদিকে নেতানিয়াহু কিন্তু আমেরিকার এই পাশে থাকাটাকে প্রচণ্ড সাধুবাদ দিচ্ছেন। এর ফলে কি হলো, এই চক্রব্যূহ থেকে কি আমেরিকা বেরোতে পারবে? এ বিষয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে এবং এই যুদ্ধের শেষটা কিভাবে হবে সত্যি একটা ভাববার বিষয়। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এর শেষ না দেখে ছাড়বে না। অর্থাৎ এই যুদ্ধের শেষ কি তাহলে আমেরিকার দরজায় গিয়ে পৌঁছবে? এর প্রকৃত উত্তর কিন্তু আয়াতুল্লাহ আল খামেনেই দিতে পারবেন। যদিও তিনি সোমবারের বিবৃতিতে জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে এর জবাব আমরা দেবই। পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা সময় বলবে। এখন আজকের মতো এখানে শেষ করি। আশা করছি খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে আড্ডায় বসতে পারবো। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু, কারণ আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই থাক। নমস্কার।